আমি আপনি ৫ তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, ৮ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছেন। আপনি ৮ তারিখেই বলেছেন, আমার একদম স্পষ্ট মনে আছে, ৮ তারিখ থেকেই আপনি বলতে শুরু করছেন যে এই গণ অভ্যুত্থান মানে যেই কারণে হয়েছিল সেই কারণ আর সফলতার মুখ দেখবে না, এবং এইটা আসলে একদম। তো আমরা ফরহাদ ভাই, আপনি এই প্রসঙ্গের মধ্যে যদি আমি এটা শেষ প্রশ্ন করি যে আপনি কি মনে করেন যে সত্যি সত্যি ৫ তারিখে যে গণ অভ্যুত্থান করা হয়েছিল, এত লোকগুলি মারা গেল, এইটা ৮ তারিখে যে চেহারাটা পাইলো, এর ফলে যদি এইটা ব্যর্থ হয় বা গণ অভ্যুত্থানের উদ্দেশ্য সফল না হয়, এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা যাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসই এটা করেছেন? মানে ইতিহাসে কি উনাকেই এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার? আমরা ব্যক্তি ইম্পর্টেন্ট না এখানে। ডক্টর ইউনূসের মাধ্যমে আপনি যখনই পুরনো রাষ্ট্রটা টিকিয়ে রেখেছেন, মানে হাসিনা ব্যবস্থা, তার সংবিধান থেকে শুরু করে তার আমলাতন্ত্র থেকে শুরু করে তার নীতি, তার সমস্ত কিছু আপনি টিকিয়ে রেখেছেন, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস তার জন্য সিঙ্গুলারলি দায়ী হবে। এটা তো এই ইতিহাসে তাকে জবাবদিহি করতেই হবে। এবং তিনি আপনি কি মনে করেন যে এটা সম্পর্কিত যে এর পরপরই ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া মাহফুজ আলম সাহেবকে মেটিকুলাস ডিজাইনার, সবগুলি কি সম্পর্কিত নাকি মানে সব অবশ্যই সম্পর্কিত? এমনকি সেদিক থেকে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবো না, কারণ আপনি যে গিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন, ডেমোক্রেটিক পার্টি, আপনি যে রিপাবলিকান থেকে আপনি অ্যান্টাগনাইজ করে দিয়েছেন। ইভেন কৌশলগতভাবে ডক্টর ইউনূস ভুল করেছেন। আমাদের দরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমাদের পক্ষে রাখা, এটা না করে তিনি একটা দলীয় জায়গায় গেছেন। এটা হলো ডেমোক্রেটিক যে পার্টি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের তো এখন সবচেয়ে বড় লড়াইয়ের জায়গা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানের মধ্যে আমরা বিরাট ধরনের আপনার মত পার্থক্য। মার্কিন জনগণের মধ্যে যে ডেমোক্রেটিক অংশ রিপ্রেজেন্ট করে, আপনি তো তাদেরকে রিপ্রেজেন্ট করেন না, কারণ তাকে তো ক্লিন্টন রিপ্রেজেন্ট করে না। ফলে আপনি তো এটা আমাকে বুঝালে যে চলবে না। আমি তো আপনার এই একটা ভাত টিপলে বুঝি আগামী দিনে কি হচ্ছে। ফলে আপনি যেদিনই ক্লিন্টন ফাউন্ডেশনে গেছেন, আমি বুঝে গেছি তার রাজনীতিটা কি। ফলে আমি মনে করি তার জন্য তাকে বারবার শুনুন, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারেন, আমি তাকে সঠিক পথে আনবার জন্য কাকুতি মিনতি করেছে। আমার প্রত্যেকটা ফেসবুকে দেখবেন আমি বারবার বলেছি তাকে আমরা প্রত্যেকটা পদে পদে সেনাবাহিনীর চাপ থেকে তাকে আমি রক্ষা করেছি। আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ সেনাবাহিনীকে তিনি অ্যান্টাগনাইজ করেছেন। আমি সেটাও আমরা চেষ্টা করেছি যেন কাজটা করতে। আমার কি স্লোগান ছিল, আমি বলছি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। আমি দেখেন বারবার বলেছি। আমি এখন ডক্টর ইউনূসকে এখন পাবলিকলি জিজ্ঞাসা করবো, তারা কি একবারও তার ইচ্ছা হয় নাই যে আমি কি বলতেছি আমার কথাটা তিনি একবার ডেকে আমার কথা শুনতে? আমি কি জনগণ নই? তিনি কি মাহফুজের কাছে শুনেন নাই যে পুরো গণ অভ্যুত্থানের পেছনে তত্ত্বগত হোক ছেলেরা হোক যাদের সঙ্গে আমি কোনো না কোনো ভাবে যুক্ত, উনি আমার সঙ্গে কোনো কথা বলেছেন? উনি তো কারোর সঙ্গে কথা বলেন না। আমরা কিছু না বাংলাদেশ। উনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আলী রিয়াজ দেখেন, আলী রিয়াজ ফাইন, আমার বন্ধু, আমি পছন্দ করি ওকে, ও তো মার্কিন নাগরিক। তো আপনি একটা মার্কিন নাগরিককে বসিয়ে দিলেন আপনি আমার সংবিধান সংশোধন করার জন্য। ও তো মার্কিন নাগরিক, ও তো শপথ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সে নিতেই পারে। তাকে আপনি কনসালটেন্ট আকারে রাখেন, আপনি জনগণের উপরে তাকে বসিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় অপমান কি হতে পারে গণঅভ্যুত্থানকে? আপনি বুঝিয়ে পারেন। ডক্টর ইউনূসকে অবশ্যই এটা জবাবদিহি করতে হবে। আপনি এটা আর আওয়ামী লীগের ওই ষড়যন্ত্র, এটা এক জিনিস না। আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলা আমরা করেছি, শেখ হাসিনার সঙ্গে, আজকে ইন্ডিয়ার সঙ্গে কি শুভেন্দু অধিকারী বলুন, কি মোদির সঙ্গে আমরা লড়াই করতে পারবো? ওইসব কথা বলে আমার লাভ নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগ যদি এসে থাকে, আসবার জন্য ডক্টর ইউনূস দায়ী, মাহফুজরা দায়ী। তারাই যেই পরিমাণ আপনার আমাদের সংস্কার দরকার ছিল, এমনকি সেনাবাহিনী যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে দেশপ্রেমিক জেনারেল যারা ছিলেন তারা তো ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এখন আপনি কথা হচ্ছে আপনি তো সেটা কি ব্যক্তিত্ব ইম্পর্টেন্ট। আপনি তো গণ অভ্যুত্থানের পরে এসে আপনার প্রথম কাজ দরকার ছিল একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। ফরহাদ ভাই, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। একটা দর্শকের একটু প্রশ্ন যদি আপনি একটু এক লাইনে জবাব দেন। জনাব আতিক উনার নাম, উনি আপনাকে দার্শনিক সম্বোধন করে বলেছেন যে প্রশ্ন করতে, যদি ইউনূস সাহেব বিশেষ এজেন্ডা পালন করে থাকেন তাহলে আপনার স্ত্রী কেন সেই সরকারে ছিলেন? আপনার কি নিষেধ করা উচিত ছিল না? আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, এটা অনেকবার উনি প্রশ্ন করেছেন। খুব ভালো। আমার স্ত্রীকে এবং মাহফুজকে এবং নাহিদকে এবং আসিফকে আমি যে সরকারে থাকতে বলেছি, এটা হলো কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না,
ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। ফলে আপনি ওখান থেকে আমার স্ত্রী না গেলে কি এমন পরিবর্তন হতো ওখানে? আপনি তো ওই লড়াই থাকার কারণে অন্তত কিছু কিছু মন্ত্রণালয়ের যে তথ্য আপনাকে আমি এখন বলতে পারছি, আমি এখন বাংলাদেশে অন্তত অন্য কিছু হোক বা না হোক, মৎস্য এবং প্রাণী সম্পদে কি করে পুনর্গঠন করতে হয় তার তো সম্পূর্ণ একটা চিত্র ছবি আমার মধ্যে আছে। আমাকে তো বাংলাদেশ গঠন করতে হবে। ফলে যারা কোনো কাজ করে না তারা এইসব অলস প্রশ্নগুলো করে, যার কোনো যুক্তি নেই। এটা তো লড়াইয়ের অংশ। লড়াই কিছু কৌশল থাকবে, কিছু নীতি থাকবে। নীতির প্রশ্নটা আমার স্ত্রী যখন ছিল তখন আমি যা বলছি আমি এখনো তাই বলছি, নতুন তো কিছু বলছি না। ফলে তিনি তার লড়াই চালিয়ে গেছেন, তিনি তার কাজ করেছেন। তিনি যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভুল করে থাকেন বা তিনি তার মন্ত্রণালয়টির মধ্যে পরিচালনা করতে না পারেন, এটা আমাকে বলেন, এটা অবশ্যই তার সমালোচনা আমরা করব। নাহিদকে বারবার বলেছি মন্ত্রণালয় ঠিক মতো চালাতে। কেন বলেছি? নাহিদ শুনবেন নিশ্চয় আমার এই কথা। আমি বলেছি যে তোমরা যদি মন্ত্রণালয় ঠিক মতো না চালাও তাহলে আগামী দিনে আমি কোনো তরুণকে আজকে মন্ত্রিত্বের পদে নিতে পারবো না তোমাদের বয়সে। আমি তোমরা গেছো, এত বড় সুযোগ পেয়েছো, এত বড় ঐতিহাসিক সুযোগ কেউ পায় না, কিন্তু তারা কেউই মন্ত্রণালয় ঠিক মতো পরিচালনা করে নাই। এটা আমি তো এখন পাবলিকলি অভিযোগটা তুললাম। আসিফ কোনো পরিচালনা করে না এবং তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ এসেছে। এগুলো তো আমরা শুনতে চাইনি। আমরা যে তারা মন্ত্রণালয় চালিয়ে তারা দেখাক যে তারা একটা মন্ত্রণালয় চালাতে সমর্থ। মাহফুজ চালায় না। মাহফুজ তার বন্ধুদেরকে যে কাজগুলো করবার তার কোনো কাজই সে করে না। সে সমস্ত গণমাধ্যমগুলো যাদেরকে দিয়েছে এই তার সময় সবগুলো আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের। তো আজকে আওয়ামী লীগ আসবার কথা সে বলতেছে কিসের বই, কোন মুখে? সে তো দাঁড়িয়ে এগুলো করে। তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো ওই দায়িত্বে ছিল, তুমি পত্রিকা বের করো, তুমি যারা সত্যিকারের গণভোটের সঙ্গে যুক্ত এদেরকে সাপোর্ট করো। আর তো কিছু নেই, সব কিছুই করে নেই। আপনি যতগুলো এখন দেখতেছেন এই আওয়ামী লীগরা অ্যাক্টিভ হয়েছে, ওটা তার আমলি হয়েছে। তো আপনি এই যে সে এখন এসে বড় বড় বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। তাহলে আপনি এগুলো তো অন্যায় কথা। আপনি তো আওয়ামী লীগকে যদি আপনি মোকাবেলা করতে চান তো আওয়ামী লীগকে আপনি ডিল করবেন আগে ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। তো বাঙালি জাতিবাদের তো আপনি ক্রিটিক করতে হবে। বাঙালি জাতিবাদ কি করে এখানে একটা ফ্যাসিজম রূপ নিল এটা তো ক্রিটিক করতে হবে। আপনি চলে গেছেন গিয়ে আপনি ওই ৭১-এর বিরুদ্ধে। ৭১ তো দুটো ব্যাপার আছে। একটা হলো ৭১-এর ঘোষণা, কারণ তারা প্রথম যখন কমপ্লেন করলো আওয়ামী লীগ ওয়ালারা, সব রাজাকার এসছে, জামাতি এসে গেছে ক্ষমতায়, বিশেষত ইন্ডিয়ানরা, ভারতীয়রা, তখন আমি কি বলেছি যে অবশ্যই ৭২-এর সংবিধানকে ফেলে দিতে হবে। এখন আমি বলছি কেন ফেলে দিতে হবে, কারণ এটা তো আমরা করি নাই, বাংলাদেশের জনগণ এটা করে নাই। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা এপ্রিলে হয়েছে, 10ই এপ্রিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো নেগোসিয়েবল। এবং ইসলামীদের বলেছি তোমরা ইসলামের কথা বলছো, ইসলাম তো ৭১-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। আপনি ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি?